এই ছেলেটা এত জোরে নাক ডাকতো যে একসময় তার বউকে হাসপাতালে ভর্তি হতে হয়। আর এরপর থেকে ছেলেটা আলাদা রুমে থাকতে শুরু করে, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়, সম্পর্কের ব্যাঘাত ঘটে। এমনকি তার এই নাক ডাকার কারণেই একসময় দুজনের ডিভোর্স হওয়ার মতো সিদ্ধান্ত চলে আসে। যে নাকি নিজের ভালোবাসার মানুষটাকে পৃথিবীর সকল সুখ দিতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেই মানুষটাই ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করলো সেই তার প্রিয় মানুষটার সব কষ্টের কারণ। তাই আজ এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটা চমৎকার সিনেমার গল্প, যার নাম হলো গুড নাইট। তো চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। পরিচয় পর্বটা সেরে নেই। এই ছেলেটার নাম অর্জুন। জীবনের মোটামুটি সকল জায়গায় সে সাকসেসফুল হতে চাইলেও তার একটা শারীরিক সমস্যা তাকে মানসিকভাবে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। আর সেটা হলো তার প্রচণ্ড সশব্দে নাক ডাকার অভ্যাস। এই সামান্য মনে হওয়া সমস্যাটাই তার ব্যক্তিগত জীবনের সকল সমীকরণ একদম উল্টে পাল্টে দিয়েছে। অর্জুনের পরিবারটা আর 5টা সাধারণ পরিবারের মতোই। তার বোন হোস্টেলে থেকে ডিগ্রি শেষ করে বাড়িতে ফিরেছে। মা আর অর্জুন তাকে ঘিরে ব্যস্ত। অর্জুনের বোন হোস্টেল ছেড়ে আসার সময় নিজের বাকেটটা না এনে নতুন বাকেট কিনে এনেছে। তা নিয়ে বাড়ির অন্দরে একচোট হাসাহাসি আর খোঁচাখুচি চলছে। অর্জুনের বোন আর তার জামাইবাবুও একই বাড়িতে থাকেন। জামাইবাবু বেশ আরামপ্রিয় মানুষ। অর্জুনের অফিসের কার্ড বা বাইক ধার নিতে তার কোনো জুরি নেই। পাশের বাড়ির এক আন্টি এসে অর্জুনের বোনকে তার ক্যারিয়ার নিয়ে খোঁচা দিয়ে কথা বললে বাড়িতে বেশ উত্তেজনার তৈরি হয়। অর্জুনের পরিবারটা একদম খাঁটি বাঙালি ঘরানার, হাসি ঠাট্টা আর টুকটাক ঝামেলায় ভরা। অন্যদিকে এই শহরের অন্য প্রান্তে থাকে অনু। ওর জীবনটা অর্জুনের থেকে একদম আলাদা। অনু একা থাকে, ওর বাবা মা নেই, তাই সংসারের খুঁটিনাটি ও একাই সামলায়। অর্জুন যে বাড়িতে ভাড়া থাকে সেখানকার মালিক দম্পতির সেই বয়স্ক দাদু আর দিদা ওকে নিজের মেয়ের মতোই আগলে রাখেন। দাদু আর দাদির একমাত্র ছেলে রিসেন্টলি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই অনুকে পেয়ে তারা যেন তাদের হারানো মেয়ের আদরটা খুঁজে পেয়েছে। দাদু আর দাদির মধ্যে ছোট্ট এক মিষ্টি খুনসুটিও আছে। দাদু স্যান্ডউইচ খেতে ভালোবাসেন আর দাদি বানিয়েছেন পঙ্গল। শেষমেশ দাদি নিজের হাতে স্যান্ডউইচটুকু এনামেল ডিব্বায় ভরে অনুকে খাইয়ে অফিসে পাঠিয়ে দেয়। অনু অফিসের পথে একটা পথ কুকুরকে বিস্কুট খেতে দেয়, যা ওর দয়ালু মনেরও পরিচয় দেয়। আর এদিকে অর্জুনের জীবনের ট্র্যাজেডিটা শুরু হয় তার কর্মক্ষেত্রে। অর্জুন একটা আইটি কোম্পানিতে কাজ করে। প্রতিদিন অফিসের বাসে যাওয়ার সময় তার সহকর্মী অনুর পাশে বসে। অর্জুন মনের গোপনে অনুকে ভালোবাসে, কিন্তু অর্জুনের ওই বিশ্রী নাক ডাকার অভ্যাসের কথা ও নিজেই কিন্তু জানে। অফিসের বাসের ঝিমুনি আসার সময় অর্জুন যখন নাক ডাকা শুরু করে, সেই শব্দে অনু আর থাকতে পারে না। অনু সরাসরি অর্জুনকে শুনিয়ে দেয়, তুমি যেই পরিমাণ নাক ডাকো তাতে বাসে 1 ঘন্টা সফর করা অসম্ভব। আমার পক্ষে তোমাকে সহ্য করা সম্ভব নয়, আর সারা জীবন তোমার সাথে কাটানো সেটা ভাবতেই পারছি না। অনুর এই সরাসরি রিজেকশনে অর্জুনের বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। বাস থেকে নামার পর অর্জুন অফিসে ঢোকে। তখন ম্যানেজারের কাছ থেকে শুনতে হয় চরম অপমান। কাজের ভুল ধরে ম্যানেজার তাকে সবার সামনে কটু কথা শোনায়। অর্জুন অলরেডি সেই ম্যানেজারের নামে কমপ্লেন করে রেখেছে, আর সেই ক্ষোভ থেকেই ম্যানেজার সুযোগ বুঝে তাকে জব্দ করছে। এই অপমান আর প্রেমের ব্যর্থতা সব মিলে অর্জুনের ভেতরটা একদম নষ্ট করে তোলে। বাসায় ফেরার পর অর্জুনের দিনটা আরো খারাপ হতে থাকে। পাশের বাড়ির সেই আন্টি এসে মাকে অভিযোগ করে অর্জুনের নাক ডাকার আওয়াজে নাকি তাদের বাড়ির মেহমান ঘুমাতে পারেনি। অর্জুনের মা ইউটিউবে ভিডিও দেখে তাকে গোলমরিচ দিয়ে দুধ খেতে দেয় যাতে নাক ডাকা কমে, কিন্তু অর্জুন তার ব্যর্থতার জ্বালায় দুধের গ্লাস সরিয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে হু হু করে কাঁদতে শুরু করে। মানে একটা নাক ডাকা যে কতটা সমস্যার কারণ হতে পারে একবার কল্পনা করুন। অর্জুনের মনটা তখন ভেঙে চুরমার হয়ে আছে। অফিসের সেই অপমান, অনুর দেওয়া সেই রূঢ় প্রত্যাখ্যান, আর বাসায় এই ঝামেলা। পাশের বাড়ির মানুষ নাকি এসে তাকে নাক ডাকার জন্য কথা শোনায়। তাকে এই সব কিছু মানসিকভাবে একদম ভেঙে দিয়েছে। বাড়িতে নিজেকে সামলাতে পারছে না সে। মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, বলছে তোর নাম মোহন, এরকম নাম তো কত হাজার ছেলের আছে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মানে কি একটা যুক্তি আমি বুঝলাম না। কিন্তু অর্জুন তার সেই ব্যর্থতার গ্লানি কোনোভাবেই ঝেড়ে ফেলতে পারছে না। কাঁদতে কাঁদতে এক সময় সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক একই সময় শহরের আরেক প্রান্তে অনুর জীবনের দৃশ্যপটটা কিন্তু একদম আলাদা। অনু তার ভাড়া বাড়ির সেই দাদা দাদির সাথে এক দারুণ ছাদের নিচে থাকে। দাদা আর দাদি হঠাৎ খেয়াল করেন আজ অনুর জন্মদিন। সারা বছর কাজ আর অফিসের চাপে অনু হয়তো নিজের কথা ভুলেই থাকে, কিন্তু এই বয়স্ক দম্পতি তাকে নিজের পরিবারের অভাব বুঝতে দেয় না। তারা নিজেরাই বাড়িতে কেক বানিয়ে অনুর জন্মদিন সেলিব্রেট করার পরিকল্পনা করেন। কেক কাটার সময় সেই দাদির মুখে হাসি আর অনুর চোখে জল, এই মুহূর্তটা এক অদ্ভুত মায়ার জন্ম দেয়। একদিকে অর্জুন যখন তার ব্যর্থতা নিয়ে বিষণ্ণ, অন্যদিকে অনু তখন তার এই ছোট্ট পরিবারের ভালোবাসায় সিক্ত। গল্পের মোড় ঘুরে যায় যখন অর্জুনের জামাইবাবু নিজের কাজের সূত্রে সেই বাড়িতেই সার্ভিস দিতে যান যে বাড়িতে অনু
অনু থাকে। জামাইবাবুর পেশা হলো ফিল্টার ওয়াশার মেশিন ঠিক করা। কাজ করতে করতে তার স্ত্রীর সাথে ফোনে বেশ খানিকটা ঝগড়া হয়। বিয়ের 5 বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্তান নেই। আর পাড়া প্রতিবেশী থেকে শুরু করে শ্বশুরবাড়ির লোকজনেরাও এই নিয়ে কটাক্ষের শেষ রাখেনি। ফোনের ওপাশ থেকে বোন যখন এই নিয়ে আক্ষেপ করছিল, জামাইবাবু তখন অস্বস্তিতে কাজ করছিল। কাজের চাপে হাতের চামড়া একটু কেটে গেলে সেই দাদা দাদি তাকে পরম যত্নে আপ্যায়ন করেন। জামাইবাবু এই পরিবারের আন্তরিকতায় মুগ্ধ হয়ে পড়েন। ফেরার সময় দাদি তাকে বাড়ির গাছের পাকা আম দিয়ে বিদায় জানান। এদিকে বাড়ির চালের বস্তা শেষ হয়ে যাওয়ায় অর্জুনের মা জামাইবাবুকে অনুরোধ করেন ফেরার পথে বস্তাটা নিয়ে আসার জন্য। অর্জুনকে সাথে নেয় সে, কারণ ওই ভারী বস্তা আনা তার জন্য সম্ভব না। জামাইবাবু অর্জুনকে প্রলোভন দেখায়, চল তোকে চা খাওয়াবো। অর্জুন প্রথমে যেতে চায় না, কিন্তু শেষমেশ বাধ্য হয়েই যায়। রাস্তায় জামাইবাবু তার হাতে থাকা ব্যাগটা অর্জুনকে দেখায়। ব্যাগের ভেতরে সেই দাদা দাদির দেওয়া আম। অর্জুন অবাক হয়ে বলে, তুই তো সার্ভিস দিতে গিয়েছিলি, এর মধ্যে এসব কি? অর্জুন তাকে একটু খেপিয়েই কথা বলে। অর্জুন অবাক হয়ে বলে, তুই তো সবাইকে নিজের পরিবারের মানুষ বানিয়ে ফেলছিস। অর্জুন তাকে একটু খেপিয়েই কথা বলে। একসময় তারা সেই দাদা দাদির বাড়িতে পৌঁছায়। জামাইবাবু যখন সেই আচারটুকু তাদের হাতে তুলে দেয়, দাদি আর দাদার মুখে একটু আনন্দের ঝিলিক ফুটে ওঠে। তা অর্জুনকে অবাক করে দেয়। তারা তাকে খুব যত্ন করে বাড়িতে বসে আপ্যায়ন করে। অর্জুন আর তার জামাইবাবু বসে আছে, আর দাদা দাদি পরম তৃপ্তিতে সেই আচারের প্রশংসা করছে। অর্জুন তখনও জানে না যে এই সামান্য আচারের কৌটোই হয়তো তার আর অনুর জীবনের রাস্তাটাকে কোনো এক বিন্দুতে মিলিয়ে দেবে। তাদের এই অজানিত সংযোগের গল্পটা তখনও কেবল শুরু। জামাইবাবু আর অর্জুন বসে চা খাচ্ছে। অর্জুন খুব ভদ্রভাবে চা শেষ করে গ্লাসটা ধুতে যাওয়ার সময় এক কাণ্ড করে বসে। বেসিনের পাইপটা হঠাৎ তার হাতে লেগে ভেঙে যায়। চারিদিকে জল ছিটিয়ে একাকার। জামাইবাবু তো রাগে অস্থির, আমি জানতাম তুই ঝামেলা করবি, যা উপরে গিয়ে ট্যাঙ্কের ভাল্বটা বন্ধ কর। অর্জুন তড়িঘড়ি করে ছাদের উপরে গিয়ে জলের ভাল্ব বন্ধ করে দেয়। পাইপ ঠিক করার সময় তাকে ছাদের উপরে অপেক্ষা করতে হয়। কাজ মিটিয়ে জামাইবাবু নিচ থেকে ডাক দিলে অর্জুন নিচে নামতে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় অদ্ভুত এক খেয়াল চাপে তার। হাঁটাহাঁটি না করে সে রেলিং ধরে স্লাইড করতে করতে নিচে নামে। নিচে এসে সে চেক করতে যায় তার প্যান্ট ফেটে গেছে নাকি। আর তা চেক করতে সে যখন ঝুঁকে পড়ে, ঠিক তখনই অনু ঘর থেকে বেরিয়ে আসে। অর্জুনকে এই অবস্থায় দেখে অনু একটু ইতস্তত বোধ করে। সে বিনয়ের সাথে বলে, এক্সকিউজ মি, আমাকে একটু উপরে যেতে দিন। অর্জুন খুব লজ্জা পায়, যেন ধরা পড়ে গেছে এমন একটা ভাব। অর্জুন ভেতরে ঢুকলে জামাইবাবু তাকে বাইরে দাঁড়াতে বলে, যেন আর কোনো বিপদ না ঘটায়। অর্জুন বাইরে দাঁড়িয়েছিল। এমন সময় অনুর পোষা সেই ছোট্ট কুকুর ছানাটি এসে তার জুতা কামড়াতে শুরু করে। অর্জুন বিরক্ত হয়ে জুতা ছাড়ানোর জন্য তার পায়ের স্যান্ডেলটা খুলে কুকুরটার দিকে ছুঁড়ে মারে, কিন্তু কপাল খারাপ, সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে সোজা লাগে অনুর গায়ে। অর্জুন তো ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চায়, আমি সত্যি বলছি, আমি কুকুরটাকে তাড়াতে চেয়েছিলাম, আপনার ওপর মারার কোনো ইচ্ছা ছিল না আমার। অনু অবশ্য বিষয়টাকে বড় করে দেখে না, শান্তভাবে বলে, ঠিক আছে, ইটস ওকে। জামাইবাবু অর্জুনকে টেনে নিয়ে সেখান থেকে দ্রুত প্রস্থান করে। রাতে দাদা আর দাদি নিজেদের মধ্যে কথা বলছিল। দাদির নাকি অর্জুনকে খুব মনে ধরেছে। তিনি দাদাকে বলেন, ছেলেটা কত ভালো আর সাদাসিধা, আমাদের মেয়ের জন্য কথা বললে কেমন হয়? দাদা কিন্তু ঘোর বিরোধী, কি বলছে এসব? প্রথমবার এসে পাইপ ভাঙলো, তারপর আবার ওকে জুতা দিয়ে মারলো। ছেলেটা বড্ড চঞ্চল, ও আমাদের অনুর জন্য একদম ঠিক হবে না। এদিকে অর্জুনের জীবনে তখন বিষণ্ণতার ছায়া। যে মেয়েটাকে সে ভালোবাসতো সে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। অর্জুন ভারী মন নিয়ে বিয়ের কার্ডটা হাতে নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তায় দেখলো অনু দাঁড়িয়ে আছে, কোলে সেই কুকুর ছানা। অর্জুন এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এখানে কেন? অনু জানালো, কুকুর ছানাটার শরীর খুব খারাপ, বারবার বমি করছে। একটা অটোওয়ালা তাকে এখানে নামিয়ে গেছে, কারণ কুকুরটার বমির ঝামেলা অটোওয়ালা যেতে চায়নি। অর্জুন সাথে সাথে তৎপর হয়ে ওঠে। সে নতুন একটা অটো ধরে, কিন্তু গাড়ির ভেতরেও কুকুরটা বমি শুরু করলে অর্জুন নিজের ব্যাগে একটা ক্যারি ব্যাগ বের করে খুব সাবধানে তা পরিষ্কার করে ফেলে। অনু অবাক হয়ে অর্জুনের এই যত্নশীল রূপটা দেখে। তারা দ্রুত ভেটেরিনারি হাসপাতালে পৌঁছায়। ডাক্তার কুকুরটাকে চেক আপ করতে ভেতরে নেয়। অনেক সময় অপেক্ষা করতে হবে দেখে অর্জুনের খুবই খিদে পায়। সে অনুকে পাশের ক্যান্টিনে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। অনু প্রথমে না করলেও অর্জুন জেদ ধরে, আপনি অন্তত আমার সাথে কোম্পানি দেওয়ার জন্য হলেও আসুন। শেষমেশ অনু রাজি হয়। ক্যান্টিনে বসে অর্জুন একটা এগ পাপস অর্ডার করে খেলো। অনুকে দেখেই বোঝা যাচ্ছিল ওরও খিদে পেয়েছে, কিন্তু সংকোচে কিছু বলছে না। অর্জুন নিজেই বুদ্ধি করে ওকে জিজ্ঞাসা করলো, আপনি কি ট্রাই করবেন? অনু লজ্জা পেয়ে রাজি হলো। অর্জুন যখন অর্ডার দিল, তারা দুজনেই মনের আনন্দে সেটা খেলো। খেতে খেতেই অর্জুন অনুকে আলতো করে জিজ্ঞাসা করলো, আপনি কি একা থাকেন? আপনার বাবা মা? অনুর মুখটা মলিন হয়ে গেল। জানালো, ছোটবেলায় বাবাকে হারিয়েছে আর মা মারা গেছে 6 বছর আগে। অর্জুনের মনটা অনুশোচনায় ভরে উঠলো। সে হয়তো অনুকে কষ্ট দিয়ে ফেললো। পরে হাসপাতালের রিপোর্ট এলো, কুকুরছানা একদম সুস্থ। অর্জুন অনুকে বাড়ি পৌঁছে দিতে গেল। তাদের মধ্যে কথা হলো। দূর থেকে তাদের এই খুনসুটি আর সখ্যতা দেখে দাদা আর দাদি জাস্ট মুগ্ধ। দাদি দাদাকে একদম ফিসফিস করে বলল, আমি আগেই বলেছিলাম না, ওই ছেলেটাই কিন্তু আমাদের অনুর জন্য একদম পারফেক্ট। বাড়ি ফিরে অর্জুন দেখলো বাড়িতে শ্মশানের নিস্তব্ধতা। বোন আর জামাইবাবু গম্ভীর হয়ে বসে আছে। ঘটনা হলো, তার বোনের যে নিঃসন্তান হওয়া নিয়ে জামাইবাবুর বাড়ির লোকেরা আবারও নাকি অশান্তি করেছে। তারা মন্দিরে গিয়ে প্রায়শ্চিত্ত করার কথা বলে দিদিকে অপমান করেছে। তারা বলছে যে তার বোনেরই নাকি সব সমস্যা। অর্জুন বুঝতে পারলো পরিবেশটা খুব ভারী হয়ে আছে। সে মেজাজটা হালকা করার
করার জন্য তার বোনকে বলল, দিদি বড্ড খিদে পেয়েছে, একটু বিরিয়ানি বানিয়ে দিবি। প্রথমে বোন খুবই রেগে গেল, আমি এখন টেনশনে বসে আছি আর তুই বিরিয়ানি চাচ্ছিস। অর্জুন অমনি মুখটা কালো করে বলল, ঠিক আছে আমি নিজেই সেই খাবার বানিয়ে নেব। কিন্তু বাড়ির কারোরই সেটা পছন্দ না। শেষে দিদি হার মানলো, উফ তুই থাম, যা বাজার থেকে চিকেন নিয়ে আয়, আমি বানিয়ে দিচ্ছি। অর্জুনের মুখে তখন একগাল হাসি। সবাই মিলে বিরিয়ানি বানাতে লেগে গেল। কেউ পেঁয়াজ কাটছে, কেউ মশলা রেডি করছে। বাড়ির সেই বিষণ্ণতা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। সবাই মিলে হাসি ঠাট্টায় বিরিয়ানি খেলো। দিন গড়াতে লাগলো। অর্জুন তার জামাইবাবুকে রোজ মনে করিয়ে দেয় যে দাদা দাদিদের বাড়িতে সার্ভিসিং এ গেলে আমাকে কিন্তু অবশ্যই নিয়ে যাবে। একদিন সুযোগ এলো, সত্যি সত্যি তারা ওই বাড়িতে গেল। অর্জুন এবার যাওয়ার সময় অনুর জন্য জ্যামস পাপস কিনে নিল। সে পৌঁছেই অনুর সাথে বসে আড্ডা মারতে শুরু করলো। তাদের এই ঘনিষ্ঠতা জামাইবাবুর চোখ এড়ালো না। সে মিটিমিটি হাসলো। এরই মধ্যেই তাদের জীবনে একটা বড় সুখবর এলো, অর্জুনের বোন গর্ভবতী। আনন্দের চোটে অর্জুন অনুকে মিষ্টি খাওয়াতে দৌড়ে গেল। বোন আর জামাইবাবু কৃতজ্ঞতা জানাতে দাদা দাদির বাড়িতে গেল। কিন্তু কি কারণে ভাই, এটা আমি যুক্তি দিয়ে বলতে পারছি না। এদিকে অফিস যাতায়াতের পথে অর্জুন আর অনু প্রতিদিন একই ট্রেনে দেখা করতে লাগলো। অর্জুনের অফিসের কঠিন প্রজেক্টগুলোতে অনু তাকে দারুণভাবে সাহায্য করতে শুরু করলো। তাদের দুজনের সম্পর্কের রসায়নটাও প্রতিদিন একটু একটু করে গাঢ় হচ্ছে। আর সেই সাথে অর্জুনের মনের আকাশ থেকেও ধীরে ধীরে মেঘ কাটতে শুরু করেছে। অর্জুন আর অনুর বন্ধুত্ব এখন গভীর প্রেমের রূপ নিয়েছে। হোয়াটসঅ্যাপ, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা, সবই যেন খুব দ্রুত গতিতে এগিয়ে চলছিল। কিন্তু হঠাৎ একদিন অনু নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো। কোনো কারণ ছাড়াই অর্জুনকে বলল, প্লিজ আমার সাথে আর কথা বলবেন না। অর্জুন বুঝতে পারলো অনু দূরে সরে যাচ্ছে। সে সরাসরি অনুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি, আপনি কি আমাকে বিয়ে করবেন? অনু কেঁদে ফেললো, না এটা সম্ভব নয়, আমি অলক্ষী। আমি জন্মানোর পরই বাবা মারা যান, মা মারা গেছে 6 বছর আগে। আর এই বাড়িতে ভাড়া আসার পর দাদা দাদির একমাত্র ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ছায়া যার উপরের পরে তার অমঙ্গল হয়। আপনার পরিবার এত সুখী, আমার জন্য আপনাদের কোনো ক্ষতি হয়ে যাক তা আমি চাই না। অর্জুন অনুর হাত ধরে শান্ত গলায় বলল, কি বলছেন এসব? আপনাকে পাওয়ার পর থেকেই তো আমার সব আনন্দ ফিরে এসেছে। আমার বোনের কোনো সন্তান হচ্ছিল না, কিন্তু আপনার সাথে দেখা হওয়ার পর থেকে যেন আমার কাছেও সুখবর আসতে শুরু করলো। আপনার ছায়া অমঙ্গল নয়, আমার জীবনে আপনি আশীর্বাদ। আপনি শুধু হ্যাঁ বলুন, বাকিটা আমি সামলে নেব। অর্জুনের এই দৃঢ়তা আর ভালোবাসার কাছে অনুর সমস্ত ভয়, সমস্ত দ্বিধা মুহূর্তের মধ্যে গলে জল হয়ে গেল। পরদিন সকালেই অর্জুন তার পরিবারকে নিয়ে দাদা দাদির বাড়িতে হাজির। দুই পরিবারের মিলনে খুব দ্রুত বিয়ের আয়োজন সম্পন্ন হলো। ধুমধাম করে তাদের বিয়ে হলো। বিয়ের পর অর্জুন আর অনু তাদের নতুন বাসায় উঠলো। নতুন জীবনের প্রথম রাত। দুজনেই একটু আড়ষ্ট, কিছুটা লাজুক, কিন্তু ধীরে ধীরে কথা শুরু হলো। একে অপরের পছন্দ অপছন্দ নিয়ে গল্প শুরু করতে করতে কখন যে রাত পেরিয়ে ভোর হলো তারা টেরই পায়নি। অর্জুনের মনে তখন এক গভীর আতঙ্ক। তার সেই অভিশপ্ত নাক ডাকার আওয়াজ শুনলে অনু কি তাকে ছেড়ে চলে যাবে? সকালে চোখ খুলেই সে অনুকে খুঁজতে লাগলো, কিন্তু অনু পাশেই ছিল। অর্জুন কাপা গলায় জিজ্ঞাসা করলো, কাল রাতে আমার নাক ডাকার আওয়াজ তোমাকে খুব ডিস্টার্ব করেছে? অনু মিষ্টি হেসে মাথা নাড়লো, তবে সে মানিয়ে নিতে পারবে। এই শুনে অর্জুনের আনন্দ উপচে পড়েছে। সে সাথে সাথে জামাইবাবুকে কল করে বলল, আমার সমস্ত সুখ যেন ঈশ্বর অনুর রূপেই আমাকে ফিরিয়ে দিয়েছেন। দিন কয়েক পর অর্জুন অনুকে নিয়ে তার বাড়িতে ফিরে এলো। নতুন বউ দেখতে পাড়া প্রতিবেশীর সবাই ভিড় জমিয়েছে। অর্জুনের বোন খুবই যত্নে অনুকে আগলে রাখলো। জামাইবাবু অর্জুনকে টিপস দিল, দেখ অনু তো বাড়িতে থাকতে ভালোবাসে, আজ ওকে স্পেশাল কিছু বানিয়ে খাওয়া। আমার মনে হয় ও ফ্রাইড রাইস পছন্দ করে, কারণ ওদের বাসার ডাস্টবিন আমি কয়েকবার এর প্যাকেট দেখেছি। জামাইবাবুর কথা মতো অর্জুন খুব উৎসাহ নিয়ে রান্নাঘরে ঢুকলো। দারুণ শখ করে ফ্রাইড রাইস বানিয়ে অনুকে খাওয়ালো। কিন্তু বিপত্তি ঘটলো সেখানেই। ফ্রাইড রাইস খাওয়ার সাথে সাথেই অনু দৌড়ে গিয়ে বমি করতে শুরু করলো। এগুলো খেয়ে অনু অসুস্থ হয়ে পড়ার পর অর্জুন অনুশোচনায় ভেঙে গেল। অনু অবশ্য হাসি মুখে বলল, আপনি এত শখ করে রান্না করেছেন, তাই কিছুতেই না করতে পারলাম না। অর্জুনের প্রতি অনুর এই ভালোবাসার সহমর্মিতা তাদের বন্ধনকে যেন আরো গভীর করে তুলল। অনু এরপর থেকে নিজে নিজে অর্জুনের জন্য তার পছন্দের খাবার তৈরি করে দেয়। আর নতুন সংসার সাজানোর তারায় অর্জুন একের পর এক আসবাবপত্র, সোফা, ডাইনিং টেবিল কিনে আনলো। তাদের পরিবারটা এখন এক ছন্দে চলছে। অফিসে যাওয়ার সময় দুজনে একসাথে বের হয়, আবার ফেরার পথেও তাদের খুনসুটি চলে। অর্জুনের প্রতিটি প্রজেক্টে অনু যেন এক অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে, ওকে সব কাজে সাহায্য করে। কিন্তু সুদিনের আড়ালেই লুকিয়েছিল এক বড় বিপদ। অর্জুনের সেই পুরনো শত্রু নাক ডাকার অভ্যাস আবার চারা দিয়ে উঠল। অনু রাতের পর রাত ঘুমাতে পারছে না। কয়দিন আর সহ্য করা যায়, তাই না? সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাও হচ্ছে না। অর্জুনের নাক ডাকার প্রচন্ড শব্দর ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছে। অনু কিন্তু একবারও অর্জুনকে কিচ্ছু বলেনি, সে শুধু সহ্য করেছে। আর সবকিছু ঠিক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে এই ভেবে চুপ করে আছে। সে শুধু ভেবেছে অর্জুন কত কষ্টে
দিনভর কাজ করে, আর তার উপর সে যদি এই সব বলে তাহলে অর্জুন নিজেকে আবার অপরাধী মনে করবে। এই নীরবতা প্রায় 1 সপ্তাহ ধরে চলল। ঘুমের অভাবে অনু ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়ল। একদিন অফিসেই সে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল। হাসপাতাল থেকে ফোন পেয়ে অর্জুন পাগলের মতো ছুটে এলো। সেখানে আগে থেকেই দাদা দাদি উপস্থিত। ডাক্তার জানিয়ে দিলেন দীর্ঘদিনের ঘুমের অভাব আর ক্লান্তি থেকেই শারীরিক বিপর্যয়। তাকে এখন কড়া ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক্তারের কথা শোনার পর অর্জুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে দাদির সামনেই হু হু করে কেঁদে ফেললো। সব দোষ তার নিজের। তার এই বিশ্রী নাক ডাকার শব্দই ওকে এমন অবস্থায় ঠেলে দিয়েছে। সে কিচ্ছু দিতে পারলো না, শুধু কষ্টই দিয়েছে। এই বলে বলে সে কান্নাকাটি করছে। অর্জুন সেই রাতেই তার মামার কাছে গিয়ে নিজের ব্যর্থতার ভীতির কথা খুলে বলল। সে ভয়ে অস্থির যে এই সমস্যার জন্য অনু তাকে চিরদিনের জন্য ছেড়ে যাবে না তো। সেই রাতে অর্জুন বাড়ি ফিরে মদ খেয়ে অনেকটা অপ্রকৃতিস্থ হয়ে পড়ল। অনু তখনও ঘুমের ওষুধের কারণে ঘুমে আবচ্ছন্ন। অর্জুন অনুকে কষ্ট দিতে চায়নি, তাই সে অগত্যা পাশের ঘরে গিয়ে একা ঘুমাতে লাগলো। সে মনে মনে শপথ করলো এই নাক ডাকার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সে অনুর সাথে এক বিছানায় শোবে না। অনুর সাথে কথা বলাও কমিয়ে দিল। ফোনের ওপারে শুধু শরীর কেমন জিজ্ঞাসা করেই লাইন কেটে দিত। আসলে তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছিল, যা নিয়ে সে অনুর সামনে বেশি কথা বলতে পারছে না। অনু কিছুই বুঝতে পারছিল না কেন হঠাৎ অর্জুন তার থেকে এতটা দূরে সরে গেল। একদিন সে অর্জুনকে মুখোমুখি ধরে বসলো, জিজ্ঞাসা করলো কেন এই দূরত্ব। অর্জুন তখন নিজের সব রাগ আর হতাশা উগরে দিয়ে বলল, কেন তুমি আমাকে বলোনি যে আমার নাক ডাকার আওয়াজে তোমার ঘুম হয় না? কেন এত কষ্ট লুকিয়ে রাখলে? অনু কেঁদে ফেললো। সে শুধু চেয়েছিল অর্জুনের শান্তি বজায় রাখতে। অর্জুন এরপর তার মামা আর সেই দাদির সাথে বসে আলোচনা শুরু করলো এর কোনো স্থায়ী সমাধান কি নেই। অবশেষে এক মেডিকেলের দোকানে গিয়ে তারা এক বিশেষ ধরনের নয়েজ ক্যান্সেলিং ইয়ার প্লাগ বা হেডসেট খুঁজে পেল, যেটা কানে দিলে বাইরের কোনো শব্দই আর শোনা যায় না। অর্জুন বাড়িতে এসে অনুকে সেই হেডসেটটা পরালো। অর্জুন যখন কথা বলল অনু কিছুই শুনতে পেল না। খুশিতে অর্জুনের চোখ দিয়ে জল এসে গেল। সে তড়িঘড়ি করে নিজের বালিশ চাদর সব নিয়ে আবার সেই শোবার ঘরে ফিরে এলো। অর্জুন তাকে জড়িয়ে ধরে বলল, এই কয়েকটা দিন আমি তোমাকে কত মিস করেছি জানো, এখন থেকে সবসময় আমার পাশেই থাকবে। অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেললো। রাতে অনুর পাশে শুয়ে সে শান্তিতে ঘুমানোর স্বপ্ন দেখতে লাগলো। সকালবেলা অর্জুন খুব আশা নিয়ে অনুর দিকে তাকালো, কারণ সে ভেবেছিল হেডসেটটা পরার পর অনু খুব শান্তিতে ঘুমিয়েছে। কিন্তু অনু সততার সাথে জানালো, না অর্জুন, হেডসেটটা পরে থাকলেও তোমার নাক ডাকার শব্দে আমি কোনোভাবেই ঠিকঠাক ঘুমাতে পারিনি। আর অর্জুনের স্বপ্ন আবার ভেঙে গেল। মানে কল্পনা করেন ছেলেটা কত জোরে জোরে নাক ডাকে। সে ইউটিউব থেকে শুরু করে ইন্টারনেটের বিভিন্ন টোটকা, গোলমরিচ দিয়ে দুধ খাওয়াতে, ভেষজ পানীয়, অর্জুন সবকিছু ট্রাই করতে লাগলো। সে রাতে রেকর্ডিং চালু রেখে ঘুমাতো আর সকালে সেই রেকর্ড অনুকে শোনাতো। অন্য তার অফিসের কলিগদের বলতো, আমি মিথ্যা বলতে পারি না, তাই ওকে সত্যি বলি যে কোনো পরিবর্তন হয়নি। অনু চাইতো অর্জুন এই চাপটা না নিক। সে বলতো, প্লিজ অর্জুন এসব ছেড়ে দাও, আমার ঘুমের চেয়ে তোমার সুস্থ থাকা আর তোমার সাথে থাকাটা আমার কাছে বেশি জরুরি। কিন্তু অর্জুন নাছোড়বান্দা। সে এই নাক ডাকার সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত অনুর সাথে শোবে না, তাকে সমস্যায় ফেলবে না। এক পর্যায়ে অর্জুন ডাক্তার দেখালো। ডাক্তার তাকে সাফ জানিয়ে দিলেন এই নাক ডাকার সমস্যা শতভাগ কমানো সম্ভব নয়। অর্জুন মানসিকভাবে ভেঙে পড়লো। এর মধ্যেই এলো অর্জুনের বাবার মৃত্যুবার্ষিকী। অর্জুন আর অনু তার মায়ের বাড়িতে গেল। সেখানে রান্নার আয়োজন চলছিল। অর্জুনের মা অনুকে জিজ্ঞাসা করলেন, মা খাবার কেমন হয়েছে? অর্জুন খুব সহজভাবে বলে দিল, মা চিচিঙ্গাটা ঠিক মতো সেদ্ধ হয়নি। সবাই তো অবাক। অর্জুনের মাও একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। অর্জুন পরে অনুকে আড়ালে ডেকে বলল, তুমি সবকিছু এত সরাসরি কেন বলো? অনু অবাক হয়ে বলল, কিন্তু অর্জুন তুমি তো আমাকে শিখিয়েছো সবসময় সত্য কথা আর সরাসরি বলতে। আমি তো সেটাই বললাম। অর্জুন তার নিজের বুমেরাং হয়ে আসা শিক্ষা দেখে চুপ হয়ে গেল। তারা দুজনে মিলে হাসাহাসি করে সেই তিক্ততা ঝেড়ে ফেললো। সেই রাতে বাড়িতে অর্জুনের সাথে এক অদ্ভুত কাণ্ডও ঘটলো। তাদের পোষা কুকুরটা মেঝেতে ময়লা করে রেখেছিল, তা পরিষ্কার করতে গিয়ে অর্জুন পা পিছলে পড়ে গিয়ে চোট পেল। অনু খুব যত্ন করে তাকে বিছানায় শুইয়ে দিল। অর্জুন আবার সেই পাশের রুমে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু অনু এবার জেদ ধরে বসলো, আজ তুমি কোথাও যাবে না, আমার পাশেই শুয়ে থাকবে। অর্জুন অনেকটা বাধ্য হয়েই অনুর পাশে শুয়ে ঘুমিয়ে পড়লো। কিন্তু অর্জুনের সেই পুরনো আতঙ্ক, ঘুমের মাঝখানে তার অবচেতন মন আবার জেগে উঠলো। কিন্তু তার মনে হলো সে আবার নাক ডেকেছে এবং অনুর ঘুম নষ্ট করেছে। অপরাধ বোধে অর্জুন কোনো কথা না বলে চুপি চুপি আবার সেই পাশের রুমের দিকে পা বাড়ালো। অনু তখনও ঘুমের ঘোরে, কিন্তু অর্জুনের এই বারবার দূরে সরে যাওয়াটা তাকে ভেতর থেকে খুব কষ্ট দিচ্ছিল। তার মনে হতে লাগলো অর্জুন তার এই শারীরিক অক্ষমতাকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে সে তাদের সম্পর্কের মাধুর্যটাই হারিয়ে ফেলেছে। অনু বুঝতে পারছিল না অর্জুনের এই অহেতুক ভয় আর দূরত্ব তাকে কত বড় এক যন্ত্রণার মধ্যে ঠেলে দিচ্ছে। কিন্তু অন্যদিকে অর্জুনের মনে তখন এক বিশেষ অপরাধ বোধ। তার নাক ডাকার সমস্যাটা অনুর জন্য এতটাই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে যে সে আর নিজেকে ক্ষমা করতে পারছে না। নিজের এই শারীরিক সীমাবদ্ধতা নিয়ে সে এতটাই আবচ্ছন্ন যে অনুকে সে অজান্তেই দূরে ঠেলে দিচ্ছে, বুঝতে পারছে না সে। অর্জুন ঠিক করে নিয়েছে যতক্ষণ না এই সমস্যার একটা সুরাহা হচ্ছে ততক্ষণ সে অনুর সাথে স্বাভাবিক সম্পর্কে ফিরবে না। মানে ছেলেটা কেমন প্রতিজ্ঞা করে ফেলেছে একবার চিন্তা করুন। কিন্তু তার এই অবুঝ জেদ তাদের ব্যক্তিগত জীবনটাকে যে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিচ্ছে এটা সে বোঝার চেষ্টাও করছে না। পরদিন অফিসে ম্যানেজারের কাছে
কাছেও সে চরম তিরস্কৃত হলো। একটার পর একটা ভুল কাজে অমনোযোগ, সব মিলিয়ে অর্জুনের পেশাগত জীবনেও খারাপ চলছে। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে সে মায়ের বাড়ির ড্রয়িং রুমের সোফাতে এলিয়ে পড়লো। অর্জুনের বোন তার বন্ধুদেরকে বাড়িতে ডেকেছে। তারা এসে অর্জুনকে অঘরে ঘুমাতে দেখে তার নাক ডাকার আওয়াজে হাসাহাসি শুরু করলো। বোন এতে প্রচন্ড অপমানিত বোধ করলো। সে অর্জুনকে ধাক্কা দিয়ে জাগিয়ে একটু কথা শোনালো, নিজের বাড়িতে গিয়ে ঘুমানা, আমাদের এখানে এসে এমন বিশ্রীভাবে নাক ডাকছিস কেন? মানে হ্যাঁ ঠিক আছে তারা ভাই বোন, কিন্তু তারপরেও মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিষয় এতটাই বিরক্তি তৈরি করে যে সেখানে সম্পর্ক কিরকম যাবে সামনে এই বিষয়টা মাথায় না এনেই অনেক কথা শুনিয়ে দেওয়া হয়, যে বিষয়টা তার বোনও করেছে। অর্জুন যেন চারিদিক থেকে একা হয়ে পড়ছে। মনে শান্তি পাওয়ার আশায় সে অনুর কাছে গেল, কিন্তু অনু তখন তার অফিসের জরুরি প্রজেক্টের চাপে ব্যস্ত। অনু জানালো সে ব্যস্ত, অন্তত 5 মিনিট অপেক্ষা করতে হবে। অর্জুন অনুর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে সোফার উপরেই ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলে অনু দুঃখ প্রকাশ করলো, কিন্তু সে দ্রুত অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিল। যাওয়ার সময় মনে করিয়ে দিল, আজ রাতে কিন্তু তোমার নাক ডাকার দ্বিতীয় চেকআপে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, ভুলে যেও না। অর্জুন এটা শুনেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। অনুর ওপর সব রাগ উগরে দিয়ে চিৎকার করে উঠলো, আমার এই সমস্যাটাকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা? তোমাদের যদি আমার সাথে থাকতে হয় তবে এভাবেই থাকতে হবে, না পারলে বাপের বাড়ি চলে যাও। অর্জুনের ভেতর জমে থাকা শোক আর বিষণ্ণতা তখন এক ভয়াবহ ক্রোধে পরিণত হয়েছে। এদিকে অর্জুনের বোনকে ঘিরে এক অনুষ্ঠানের আয়োজন চলছে। বাড়ির ছাদে আয়োজন করা হয়েছে সবকিছুর। অনু সেই অনুষ্ঠানে খুব নিপুণভাবে সব দায়িত্ব পালন করার চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে অসাবধানতা বশত সিঁদুর ও চন্দনের কৌটাটা হাত থেকে ফেলে দেয়। পাড়ার মহিলারা এটাকে অশুভ লক্ষণ হিসেবে প্রচার করতে শুরু করে। অনুকে তারা নানা কটু কথা শোনালো। অনু মানসিকভাবে ভেঙে পড়ে নিচে একা বসে রইল। অনুষ্ঠানের শেষে সবাই যখন গ্রুপ ছবির জন্য প্রস্তুত, তখন অর্জুন অনুকে নিচে একা বসে থাকতে দেখে রেগে লাল হয়ে গেল। সবার সামনে তাকে টেনে হিস্টে ছাদে নিয়ে গেল, যেন অনু কোনো বড় অপরাধ করে ফেলেছে। বাড়ি ফেরার পথেও অর্জুন অনুকে এক নাগারে বকতে লাগলো, কেন সে আত্মীয়দের সাথে নামিশে একা বসেছিল। অনু আর নিজেকে ধরে রাখতে পারলো না, কাঁদতে কাঁদতে বলল, তুমি কি জানো না তুমি তোমার নাক ডাকার সমস্যার জন্য কতদিন আমাকে এড়িয়ে চললে? দিনের পর দিন একা বিছানায় পড়ে থাকতে আমার কেমন লেগেছে। তোমার এই সমস্যাটা যদি আমাকে মানিয়ে নেওয়ার বিষয় হতো তবে আমার মনের কষ্টটাও কি তোমার বোঝার দায় নেই? পরিস্থিতি আরো জটিল হয়ে উঠল। অর্জুন এরপর অনুকে নিয়ে একটা ডিনারে গেল। তার উদ্দেশ্য ছিল বাড়ির বড়দের বোঝানো যে তাদের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু অনু যখন তার মনের ক্ষোভের কথা আবারও তুললো, অর্জুন তখন নিজের ইগো আর ধরে রাখতে পারলো না। সে ফোন করে তার মামাকে বলে দিল ডিনার ক্যান্সেল করে দিতে এবং তারা যেন বাড়িতে ফিরে যায়। এই মুহূর্ত থেকেই অর্জুন আর অনুর দাম্পত্য জীবনে শুরু হলো নিত্যদিনকার ঝগড়া আর অশান্তি। তাদের এই মানসিক দূরত্ব কেবলই বড় হতে লাগলো। অফিসেও অর্জুনের কাজের চাপের ভুল আর ব্যক্তিগত জীবনে এই টালমাটাল অবস্থা তাকে এক অন্ধকার গহ্বরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো, যেখান থেকে বের হওয়ার কোনো সহজ পথ অবশিষ্ট নেই। অফিসে অর্জুনের পারফরমেন্স তখন তলানিতে। এক গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের সময় সে টেবিলের ওপর মাথা রেখে অঘরে ঘুমিয়ে পড়লো। ম্যানেজার সবার সামনে তাকে অপদস্থ করে অফিস থেকে বের করে দিলেন। অর্জুন জানতো এই চাকরির দিন হয়তো ফুরিয়ে এসেছে। অফিসের সেই চরম অপমান আর ব্যর্থতার গ্লানি তাকে এতটাই ভেতর থেকে দগ্ধ করছিল যে সে টানা 2 দিন কাজে না গিয়ে মদ্যপানরত অবস্থায় বাড়িতে পড়ে থাকলো। চরম মাতাল অবস্থায় সে তার বোনকে ফোন করে অসংলগ্নভাবে কথা বলতে লাগলো, কেন আমার সাথে এসব হয়? এই সব কিছু শেষ করে দিতে ইচ্ছে করছে আমার। বোন তখন তার ফোনটা তার স্বামীর হাতে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ওপাশ থেকে এক আর্তনাদ শোনা গেল। মুহূর্তের মধ্যে পুরো পরিবার হাসপাতালে ছুটলো। বোন অন্তঃসত্ত্বা অবস্থায় জটিল শারীরিক সমস্যায় ভুগছিল, তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো। ডাক্তার কিছুক্ষণ পর বেরিয়ে এলেন, চোখে মুখে এক রাশ বিষণ্ণতা। তিনি জানালেন বাচ্চাটার আর হার্টবিট নেই, মাকে বাঁচাতে হলে জরুরি অস্ত্রোপচার করতে হবে। অর্জুনের জামাইবাবু ভেঙে পড়লেন। সে হাসপাতালের এক কোনায় গিয়ে এমনভাবে চিৎকার করে কাঁদতে লাগলো যে তার ভেতরের কষ্টটা যেন পাথর ফেটে বেরিয়ে আসলো। পুরো পরিবার তখন শোকের সাগরে নিমজ্জিত, কিন্তু এর মধ্যেই অনু নিজের ওপর দোষ চাপিয়ে নিতে শুরু করলো। সে কাঁদতে কাঁদতে ভাবলো সবটাই আমার জন্য, আমি অভিশপ্ত বলেই আমার ছায়ায় আজ এই পরিবারের এত বড় ক্ষতি হয়ে গেল। অর্জুনের নাক ডাকার সমস্যা, হারানো চাকরি আর দিদির এই ট্র্যাজেডি সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়লো তারা। মাতাল অবস্থায় সে অনুকে ফোন করে বিভৎস ভাষায় গালিগালাজও করলো, সবকিছু নষ্ট হয়ে গেছে শুধু তোর জন্য, আমার জীবন আমার চাকরি সব শেষ। অনুর পৃথিবীটা যেন এক মুহূর্তের আঘাতে চুরমার হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়লো। ঠিক সেই সময়ই অনুর অফিসের ক্যারিয়ারে এক বড় সুযোগ এলো। 3 মাসের ট্রেনিং এর জন্য তাকে কানাডায় যেতে হবে। অনু ভাবলো হয়তো দূরে গেলেই সবার ভালো হবে। সেই অফারটি গ্রহণ করার সিদ্ধান্ত নিল। অর্জুনের মা এই খবরে প্রচন্ড অস্থির হয়ে পড়লেন, ছেলের সংসারটা কি তবে সত্যি ভেঙে যাবে? এদিকে দিদির শ্বশুরবাড়ির লোকজনেরাও তাকে শুধু দোষতে শুরু করলো। তারা এক জ্যোতিষীকে নিয়ে হাজির হলো, আবারও নানা অদ্ভুত পরলৌকিক সমাধানের গল্প শুরু করলো। বোন এতদিন চুপচাপ থাকলেও এবার আর পারলো না। সে চিৎকার করে তাদের মুখের ওপর বলল, আমরা আমাদের সন্তান হারিয়েছি আর আপনারা এসেছেন জাদুটনা করতে। আপনাদের এই কুসংস্কারের আমাদের প্রয়োজন নেই। অর্জুনও তার ম্যানেজারের অফিসে গিয়ে নিজের ক্ষোভ উগরে দিল। তার কর্মক্ষেত্রের সমস্ত জমে থাকা তিক্ততা ম্যানেজারের মুখে ছুড়ে দিয়ে আইডি কার্ডটা তার টেবিলে আছড়ে ফেলে বেরিয়ে এলো। সে এখন বেকার। জামাইবাবু অর্জুনকে বোঝানোর চেষ্টা করলো অনুর কানাডা যাওয়াটা যে কোনোভাবে আটকাক।
থাকা, ঝগড়া যাই হোক সম্পর্কটা বাঁচানো দরকার। পরদিন সকালেই অনুর ফ্লাইট। অনু তার ব্যাগ গুছিয়ে শেষবারের মতো নিজের ঘরে একা বসে আছে। তার মনের ভেতর এখন কেবল অর্জুনের সাথে কাটানো সেই প্রথম দিনের স্মৃতিগুলো আর ভাঙচুর করা বর্তমানের হাহাকার। সে কানাডায় যাওয়ার আগে সেই শেষ রাতে অনু অদ্ভুত এক কাজ করলো। অর্জুনের সেই নাক ডাকার রেকর্ডিংগুলো হেডফোনে শুনতে শুনতে সে ঘুমানোর চেষ্টা করলো, যেন অর্জুন তার থেকে দূরে থাকলেও তার অস্তিত্বটুকু এই শব্দের মাধ্যমেই অনুর কানে লেগে থাকে। শব্দটা শুনতে শুনতে অভ্যস্ত হতে হতে একসময় সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। তার অবচেতন মনে অর্জুনের প্রতি তীব্র টান আর অপরাধবোধ খেলা করছিল। পরদিন সকালে এক আবেগঘন মুহূর্ত তৈরি হলো। অনু তার পুরনো ভাড়া বাড়িতে গেল কিছু প্রয়োজনীয় জিনিস নিতে। ওদিকে অর্জুনের বোন এসে অর্জুনকে সবটা খুলে বলল কিভাবে একসময় অনুর বুদ্ধিমত্তাতেই তার জীবন বাঁচল। অনু নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রেমিকের পরিবারের সাথে কথা বলে, তার বোনের সেই অসময়ে অনু কিভাবে তার পরিবারের সাথে ফোনে কথা বলে তাদেরকে বুঝিয়ে কত কিছু করে তাকে বিপদ থেকে বাঁচিয়েছিল, অনেকটাই তার সাহায্য করেছিল। আর বর্তমানের সকল পরিস্থিতি, এই সকল কথা শুনে এমনকি অনুর এখান থেকে চলে যাওয়ার বিষয়টাতেও অর্জুন নিজের চোখের জল আর থামিয়ে রাখতে পারলো না। সে বুঝতে পারলো অনুকে সে শুধু ভালোবাসে না, অনু তার জীবনের অভিভাবকের মতো। অন্যদিকে অনু তখন অর্জুনের সেই অগণিত চেষ্টাকে দেখছিল, কিভাবে সে কেবল শান্তির জন্য রাত জেগে নিজের নাক ডাকার শব্দ কমানোর জন্য পরীক্ষা নিরীক্ষা করেছে। সেই রেকর্ডিংগুলোতে সেই সবকিছুই ছিল। অনু সেদিন বুঝেছিল এই মানুষটাকে ছেড়ে যাওয়া তার পক্ষে অসম্ভব। এয়ারপোর্টের পথে অটোরিকশার ভেতরে অনু আর অর্জুনের কথোপকথন এক নাটকীয় দোটানা তৈরি হলো। এক মুহূর্তে অনু কাঁদছে, পরক্ষণে অর্জুনের হাত ধরে বলছে, আমি যাচ্ছি না, তোমার সাথে থাকার সিদ্ধান্ত বদলাতে পারবো না, আমি চলে যাচ্ছি। আবার বলছে, না, তোমার সাথে থাকার সিদ্ধান্ত আমি বদলাতে চাই কিন্তু পারছি না। তাই এক সময় দাদা দাদির গাড়ি ইউটার্ন নিল। অর্জুনের মামাও গাড়ি ঘোরালেন। অর্জুনের মুখে তখন এক অসীম আনন্দের ঝিলিক। সে অনুকে জড়িয়ে ধরে বলল, তুমি আছো বলে আমার পৃথিবীর সব রং ফিরে এসেছে। কিন্তু ঠিক তখনই অনুর মনে পড়ে গেল অর্জুনের সেই মাতাল অবস্থায় বলা নিষ্ঠুর কথাগুলো। আত্মসম্মান বোধে আঘাতপ্রাপ্ত হয়ে সে আবারও সিদ্ধান্ত বদলালো, না, তুমি তো বলেছিলে আমি তোমার সব অশান্তির কারণ, আমি বরং কানাডায় চলে যাই। ইউটার্ন নেওয়ার গাড়িগুলো আবার বিমানবন্দরের দিকে ছুটলো। অটো চালক তো অতিষ্ঠ, সে রাস্তায় একই জায়গায় ঘুরপাক খেতে খেতে চিৎকার করে উঠল, স্যার, আপনাদের মাথায় ঠিক কি আছে? আমাকে অহতে ঘুরাচ্ছেন কেন? আপনারা বরং নেমে যান, আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। অটো চালক তাদের মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। ঠিক সেই নাটকীয় মুহূর্তে অনুর ফোনে কানাডার অফিসের ম্যানেজারের ফোন এলো। চাপে পড়ে অনু না ভেবে বলে বসলো, স্যার, আমি আসলে প্রেগনেন্ট, তাই এই মুহূর্তে দীর্ঘ ভ্রমণ করা আমার পক্ষে সম্ভব নয়। অর্জুন অবাক বিস্ময়ে অনুর দিকে তাকিয়ে রইল। কি বললে? তুমি সত্যি বলছো? অনু লাজুক মুখে মাথা নিচু করে রইল। পরিস্থিতি সামাল দিতেই এই মিথ্যা, কিন্তু এই মিথ্যার মাঝেই যেন নতুন ভবিষ্যতের এক স্বপ্ন লুকিয়েছিল। এরপর এক পরম শান্তি নেমে এলো পরিবারে। সবাই যখন বুঝতে পারলো অনু আর যাচ্ছে না, তখন আনন্দের বন্যা বয়ে গেল। অর্জুন আর অনু তাদের সেই নতুন বাসায় ফিরল। মা অর্জুনের প্রিয় সেই খাবার রান্না করলেন। পুরো পরিবার মিলে এক ছাদের নিচে সেই খাবার ভাগ করে খেলো। রাতের অন্ধকারে তাদের বেডরুমের আলো যখন নিভে গেল, অর্জুন আবার সেই ভয়ে কুকড়ে রইল, আবার সেই নাক ডাকবে কিনা। কিন্তু না, অনু এবার অনেক বেশি পরিপক্ক। সে জানে এই নাক ডাকাই অর্জুনের অস্তিত্বের অংশ। সে হেডফোনের বদলে অর্জুনের কাঁধে মাথা রেখে পরম মমতায় চোখ বুঝল। অর্জুনের নাক ডাকার শব্দটা এখন আর বিরক্তিকর নয়, বরং পাশে প্রিয় মানুষটার থাকার এক নিশ্চিন্ত সুরের মতো অনুর কানে বাজতে লাগলো। কোনো আড়ম্বর ছাড়াই একে অপরের হৃৎস্পন্দন আর নিঃশ্বাসের শব্দে এক নিস্তব্ধ রাতে তাদের একাত্মতা পূর্ণতা পেল। সুখে শান্তিতে সমস্ত ভুল বুঝাবুঝি পিছনে ফেলে তারা দুজনে নতুন জীবনের পথে যাত্রা শুরু করলো। আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটা। তো কেমন লাগলো আজকের এই গল্পটা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করেন। আর বিশেষ করে আপনার আশেপাশের আত্মীয় বা পরিচিত কারোর মধ্যে এরকম নাক ডাকার সমস্যা থাকলে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। প্লাস এই যে স্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠেছে, এটাও চমৎকার একটা ভিডিও, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। ধন্যবাদ।